আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদযাত্রার চতুর্থ দিনে ঘরমুখ মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো ওপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন ইস্যুতে চুপ থাকা দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। এবং রাজধানী 2 সিটি কর্পোরেশনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন রোগী। দর্শক, এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হলো পবিত্র আরাফাতের ময়দান। মসজিদ নামিরা থেকে খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে সম্পন্ন হলো হজের মূল আনুষ্ঠানিকতা। হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিল। পরে এক আজানে জোহর এবং আসরে নামাজ আদায় করেন হাজিরা। আরাফাতের ময়দানে ফিলিস্তিনে নির্যাতিত গাজাবাসীর জন্য মোনাজাত করেন মুসল্লিরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। لبيك اللهم لبيك لبيك لا লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হলো পবিত্র আরাফাতের ময়দান। পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 25 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে পবিত্র হজের খুতবা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। পরে পাপ পঙ্কিলতামুক্ত জীবন পালনের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চান হাজিরা। একই সাথে ফিলিস্তিনের নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া চান তারা। এরপর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন সবাই। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির আজগরে ও ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে সারা রাত সেখানে অবস্থান করবেন। মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য 70টি কঙ্কর এখান থেকেই সংগ্রহ করবেন হাজিরা। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 10 জিলহজ মিনায় পৌঁছানোর পর প্রথমে মিনাকে ডান দিকে রেখে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। এরপর আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথার চুল ছেটে এরপর মিনায় রাত্রি যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের উপর 7টি পাথর নিক্ষেপ করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদযাত্রার চতুর্থ দিনে শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। উত্তরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় কালীহাতির এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদের বাকি আর মাত্র একদিন, সে সময় ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে সড়কে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি তৈরি হয়নি। তবে যান চলাচলে রয়েছে ধীরগতি। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছেন দেশ ও উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। টাঙ্গাইল অংশের সেতুমুখী লেনে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক, পিকআপ চলছে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি।
ঈদের ছুটির তৃতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ। তবে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। এই পথে যানবাহনের অতিরিক্ত চাপ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিজ নিজ গন্তব্যে ছুটছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এদিকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন সাধারণ যাত্রী পরিবহন ও পণ্যবাহী গাড়ি। বিআইডব্লিউটিসি জানায়, ঈদে ঘরমুখ যাত্রী ও পরিবহন পারাপারের জন্য পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে 22টি ফেরি ও 33টি লঞ্চ চলাচল করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মানুষ কিন্তু রাজধানী ছাড়ছে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। এই রাতের বেলাও কিন্তু মানুষের যে উপস্থিতি এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে আমি তা দেখানোর চেষ্টা করছি। সারাদিন যাবতই কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন শিল্প কলকারখানা প্রতিষ্ঠান ছুটে হয়েছে। মানুষ কিন্তু প্রিয়জনদের সাথে এদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। আমি এই মুহূর্তে চান্দনা চৌরাস্তায় যে দেখতে পাচ্ছি যে যানজটের একটা ধীরগতি দেখা যাচ্ছে, যে মানুষ যে বাড়িতে যাচ্ছে তার জন্য কিন্তু কিছুটা হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ যানবাহন না থাকায় মানুষ কিন্তু বিভিন্ন ট্রাকে এবং বিভিন্ন পিকআপে চড়ে তারা কিন্তু বাড়িতে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম ট্রাফিক পুলিশের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে মানুষ শেষবারের মতো বাড়িতে যাচ্ছে, যে ঈদের ছুটি কাটানোর জন্য শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হওয়ায় গাড়ির কিছুটা চাপ বেড়েছে। সর্বোপরি এখন পর্যন্ত জ্যামের নাকাল হওয়ার যে দৃশ্য সেটি, অর্থাৎ গাড়ি একদম থেমে থাকা, সেটি কিন্তু দেখা যায়নি। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু গাড়ির চাপ রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে মানুষ নারী টানে যে বাড়ি ফিরছে তা এখন পর্যন্ত গাড়ির ধীরগতি থাকলেও অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। সড়কপথের ঈদযাত্রায় যাত্রী চাপে হিমশিম খাচ্ছে রাজধানীর বাস কাউন্টারগুলো। গত 3 দিন কোনো অভিযোগ না থাকলেও আজ সকাল থেকে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। নুসরাত শারমিনের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে এসে পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ কাটানোর বাসনা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে। আর তাই তো শেকড়ের টানে বাড়ি অভিমুখে যাত্রা অব্যাহত আছে সাধারণ মানুষের। তারই প্রেক্ষাপটে আজ ভিন্ন চিত্র দেখা গেছে বাস টার্মিনালে। যাত্রী চাপে হিমশিম খাচ্ছে কাউন্টারগুলো। গত 3 দিনে বাস নিয়ে কোনো অভিযোগ না থাকলেও আজ সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। কখন টিকিট ছাড়বে সেটা বলা যাচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। ভোগান্তি একটু হতেই হবে, কিছু করার নেই। বাড়ি যাওয়ার সমস্যা হচ্ছে, আপনার যানজট, রাস্তাঘাটে এই বিঘ্নটা আমাদের অনেক ভোগায়। অন্যদিকে যোগাযোগের অন্যতম মাধ্যম কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ তুলনামূলক অনেকটাই কম দেখা গেছে। সেই সাথে কারোরই নেই শিডিউল নিয়ে কোনো অভিযোগ। খুশি ঘরমুখ সকলেই। ট্রেন নিয়ে ভোগান্তি বলতে এই যে অনেক ভিড় হয়, সবারই তো সেম ফেস সবারই করতে হয়, জ্যাম জট এইটাই। এসে দেখে যে আমি একটা টিকিট পেয়েছি, সেই ক্ষেত্রে অনেক খুশি আমি যে দিয়ে অনেক সচ্ছলভাবে বাড়িতে যাইতে পারতেছি। ছুটিতে ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি। ভোগান্তি থাকুক বা নাই থাকুক, এ যাত্রা যেন থামার নয়। আপন মানুষদের সাথে নিয়ে ঈদ আনন্দ ভাগ করে নিতে মরিয়া সবাই। তবুও শেষ পর্যন্ত ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, সে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার রাজধানী বিমানবন্দর রেল স্টেশন থেকে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ঈদের আর মাত্র বাকি আছে মাঝখানে একদিন।
ইতিমধ্যে প্রতিটি রেল স্টেশন সহ বাস স্টপেজে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকার রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যস্থান, তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর সময় মতো ট্রেন কিন্তু স্টেশনে চলে আসছে এবং রেলের কিন্তু কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন এই রেলওয়ে মাস্টার। তো আপনাদেরকে বলে রাখতে চাই, এই রেল স্টেশনের নতুন করে একটি সিস্টেম চালু হয়েছে, আজই আমাদের চোখে পড়লো এবং ঈদ উপলক্ষে এই সিস্টেমটি চালু হয়েছে বলে জানিয়েছেন আমাদের কর্তৃপক্ষ। তারা কিন্তু শুধুমাত্র যাদের হাতে টিকিট রয়েছে এবং অনলাইন টিকিট রয়েছে তারাই কিন্তু এই স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন। এতে করে কিন্তু রেলওয়ে স্টেশনের ভিতরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং সুশৃঙ্খল রয়েছে। তো আমাদের সাথে রেল স্টেশনের স্টেশন মাস্টারের কথা হয়েছে, উনি কিন্তু বলেছে তেমন কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি এবং রেলের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে অতীতের তুলনায় পশুর দাম বেশি বলে অভিযোগ নগরবাসীর। বিক্রেতারা বলছেন কোরবানির পশু বিক্রি হয়েও লাভের অঙ্ক একেবারেই শূন্যের কোঠায়। এবারে হাটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ অপু জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাট। তাই তো যারা পশু ক্রয় করবেন তাদের পদভারে মুখর হয়ে উঠেছে। আর এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই রাজধানীর অন্যান্য পশুর হাটগুলোতেও ক্রেতাদের ভিড় যেন বেড়েই চলেছে। কোরবানির পশুর হাটে উঠতে শুরু করেছে নানা জাতের দেশি বিদেশি গরু। তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে নগরবাসীর। দাম একটু মনে বেশি চাচ্ছে, হয়তো সময় এখনো আছে, এই জন্য ধরে রাখছে। প্রচুর গরু আছে, ক্রেতা কম, সেই হিসেবে ওরা দাম ছাড়ছে না। ওদের এক্সপেকটেশন এত বেশি, কাস্টমারের সঙ্গে মিলছে না। আর বাড়তি দাম চাওয়ার ব্যাখ্যা দিলেন দেশি বিদেশি কোরবানির পশু খামারিরা। যে আশা নিয়ে এসেছিলেন তারা গরুর লালন পালন করে সেই আশায় গরুবালি বলে জানান বিক্রেতারা। বসি সালের দাম বেশি, সব খাবারের জন্য আমাকে সমস্যা, কিভাবে চাইবো আমরা? গাড়ির ভাড়া 30-35 হাজার টাকা, গাড়ির ভাড়া একটা নাকালের দাম 10,000 টাকা, নিয়ে আইনে আমাকে পোষাচ্ছে না। গরু মতো 2-5 হাজার কম বেশি এরকম একটা দাম বলছে। আমরা 4 রাতের অপেক্ষা করছি, আগামীকালকে চিন্তাটা আছি। কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। এর মধ্যে নগরবাসী পশু ক্রয়ের ক্ষেত্রে ছুটতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন পশুর হাটে। আর এর থেকে পিছিয়ে নেই কমলাপুর গোলাপবাগ পশুর হাটও। তবে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। আর ব্যবসায়ী আর খামারিরা বলছেন ঈদের 4 রাত পর্যন্ত অপেক্ষা করবেন যাতে করে তারা ন্যায্য মূল্য পায়। কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে সিলেটে। সেখান থেকে হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে শেষ মুহূর্তে হাটের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। আর একদিন পর অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সিলেটের যে পশুর হাটগুলো রয়েছে, পশুর হাটগুলো জমতে শুরু করেছে। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বৃষ্টির কারণে কিন্তু পশুর হাটগুলোতে কিছু বিঘ্ন ঘটেছিল, কিন্তু বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু ক্রেতা বিক্রেতার পদভারে মুখরিত হয়ে উঠেছে পশুর হাটগুলো। আমরা অবস্থান করছি সিলেটের ঈদগাহ এলাকাতে। আমরা যদি পশুর হাটের বর্তমান চিত্রটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু দরদাম হাঁকাচ্ছেন এবং যারা পশু কিনছেন, যাদের দরদামে হয়ে যাচ্ছে, তারা কিন্তু পশু নিয়ে আনন্দে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার সিলেট সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন এলাকায় কিন্তু 53টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 9টি এবং জেলার বিভিন্ন উপজেলায় হচ্ছে 42টি। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের কুরবানির পশু নিয়ে কিন্তু সিলেটের হাটগুলোতে আসেন। কারণ প্রবাসী অধ্যুষিত সিলেটে কিন্তু কুরবানির ঈদকে সামনে রেখে প্রবাসের অনেক দেশ থেকেই প্রবাসীরা সিলেটে আসেন কুরবানির গরু
কিনেন এবং কুরবানি দেন। এবার কিন্তু অন্যান্য বছরের মতো সেই বিক্রিটা আমরা দেখতে পাচ্ছি না, এখনো কিন্তু সেই পরিমাণ বিক্রি আমরা লক্ষ্য করিনি। এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এবার কিন্তু তারা অন্যান্য বছরের তুলনায় দাম বেশি মনে করছেন। তবে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে গু খাদ্যের দাম বেশি হয় কিন্তু তারা দাম বেশি হাঁকাচ্ছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম থেকেই কিন্তু প্রতিটি হাটের নিরাপত্তায় কিন্তু সিলেটের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে হাটের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রিনাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে পশু বেচাকেনা সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের ওপর কারো ওপর নির্ভর করবে না বাংলাদেশ। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে। আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। দেশ গড়তে কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দেন তিনি। তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ কৃষক লীগ 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। সকালে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক রত্ন প্রকৃতি কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল। রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু। গণভবনের অধিকাংশ পুরনো গাছ জাতির পিতার নিজে হাতে লাগানো। দেশের কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে। আনকোড। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি এই আহ্বানটা জানাচ্ছি। রেসকোর্স ময়দান, সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন। ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো হচ্ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি জামাত আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেনি, গণতান্ত্রিক ধারাও তারা নষ্ট করে গিয়েছিল। অবহেলিত ছিল কৃষক শ্রেণী। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। সার চাওয়ার অপরাধে কৃষকের ওপর গুলির ঘটনাও এদেশে ঘটেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, জনগণের ভোট চুরি করে এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে। আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। প্রধানমন্ত্রী বলেন, বনজ, ভেষজ, ফলজ গাছ লাগাতে সাধারণ মানুষকে দলীয়ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের কৃষি উৎপাদনে সেচ কাজ পুরোটাই সৌরবিদ্যুৎ নির্ভর করার বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজের অবস্থান নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ। ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বর্তমানে যে
সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সাথে সরকার নতজানু আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই সরকারকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। সংবাদপত্রের কালো দিবস এই শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। সেদিন একদিন বন্ধ করা হয়েছে, এখন প্রতিদিন ধীরে ধীরে আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। বক্তব্যে বিএনপি মহাসচিব সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন অঞ্চলে মিয়ানমারের অপতৎপরতা এবং সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন। কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। তারা অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী এবং জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতাকে বিভিন্ন পদে নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান, 4 জন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সরওয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনার রশিদ ছাড়াও আরও 6 জন সহ মোট 10 জনকে করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। 2 বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং শহীদউদ্দিন চৌধুরী এনিকে করা হয়েছে যুগ্ম মহাসচিব। যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক এবং অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রধান রেখে সিনিয়র নেতাদের নিয়ে 11 সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং অন্য 18 নেতাকে নিয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি করার কথা জানানো হয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক রেখে 49 জন সহ সভাপতি এবং 172 জন যুগ্ম ও সহ সাধারণ সম্পাদক করে ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধে যেতে চায় না, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায়। তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে ছাড় দেওয়া হবে না। দুপুরে শরীয়তপুরে জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনী 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা বলেন। আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত, বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। রাজধানী 2 সিটি কর্পোরেশনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বেড়েছে অন্যান্য ধরনের ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই গড়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমেনা হীরার 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব।
তীব্র তাপপ্রবাহ শেষে সম্প্রতি দেশজুড়ে দেখা মিলেছে বৃষ্টির হার বাড়ায় জনজীবন ও প্রকৃতিতে স্বস্তি মিললেও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। বৃষ্টিতে জমে থাকা পানি পরিণত হয়েছে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্রে। নগরবাসীর অভিযোগ, 2 সিটি কর্পোরেশনের উদাসীনতা ও গাফলতির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জমে থাকা পানি অপসারিত না হয়ে উল্টো মশার আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। গত বছরের তুলনায় সর্বক্ষেত্রেই এডিসের ঘনত্ব বেড়েছে প্রায় 3.5 গুণের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত প্রাক বর্ষা এডিস সার্ভেতে উঠে এসেছে ভয়াবহ চিত্র। গত বছর বাসাবাড়িতে এডিসের লার্ভা মেলে 4.03%, আর এবছর মেলে 14.68%। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে থেকেও আসতে শুরু করেছে রোগী, যাদের অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আসছেন বলে জানান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান। এখন যারা আসছে তারা কিন্তু প্রথমবার আক্রান্ত না, তারা দ্বিতীয় তৃতীয়বার আক্রান্ত। তার ফলে কি হচ্ছে, তার যে সিমটম এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসতেছে, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসতেছে, খিঁচুনি নিয়ে আসতেছে, শরীরে পানি জমে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরো বলেন, গত বছরের এই সময়ের তুলনায় এবছর বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই লক্ষণ থাকলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। কমপ্লিকেটেড ডেঙ্গু সিনড্রোম অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম, এই উপসর্গগুলো কিন্তু প্রথমবার কামড়ালে কখনোই হয় না, প্রথমবার আক্রান্ত হয় না। যে কারণে রোগীদের বুঝতে দেরি হচ্ছে, আসতেছে দেরি করে, যে কারণে কেস ফ্যাটালিটি রেট এবার অনেক বেশি। যেখানে ডেঙ্গুর পরীক্ষার সুযোগ আছে, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন আপনার ডেঙ্গু পরীক্ষাটি হবে, আপনি নিশ্চিন্ত হন যে আপনি ডেঙ্গু আক্রান্ত নন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক এবং আমরা যে অনাকাঙ্ক্ষিত যে ঝুঁকি, সেই ঝুঁকির হাত থেকে রেহাই পাবো। ডেঙ্গুর ক্ষেত্রে 90% রোগীর চিকিৎসা বাড়িতেই সম্ভব, তবে জটিলতা থাকলে অবহেলার সুযোগ নেই, নিতে হবে বাড়তি যত্ন। অনুমান ভিত্তিক ওষুধ না খেয়ে দয়া করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসুন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার খুনের ঘটনায় মামলার তদন্ত কাজ স্বাধীনভাবে এগিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমপি আনার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে চলছে, তদন্তে কারো হস্তক্ষেপ বা কোনো চাপ নেই। বাড়ির আঙিনায় নতুবা বাজারের পাশেই কামারশালা, সেখানে হাপড় বা হাতুড়ি দিয়ে মত্ত কামাররা কোরবানির ঈদকে সামনে রেখে তারা দা, ছুরি, বটি, চাপাতি সহ ক্লান্তিহীনভাবে নানা সরঞ্জাম বানাচ্ছেন। নতুন বানানো তো চলছেই, ধার দেয়া হচ্ছে পুরনোগুলোতেও। জানাবো বাণিজ্য সংবাদ। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড 2টি ক্যাটাগরিতে জিতে নিল রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস 2024। গত মঙ্গলবার সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডসে দেশীয় ব্র্যান্ড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড 2টি পুরস্কার জিতে নেয়। রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস 2024 এশিয়া রিটেইল শিল্পে একটি জমকালো আয়োজন, যেখানে বিশ্বের সুপরিচিত বিভিন্ন রিটেইল ব্র্যান্ড যেমন 7-Eleven, বার্কেনস্টক, সেন্ট্রাল গ্রুপ থাইল্যান্ড, চার্লস অ্যান্ড কিথ, ক্রক, সিঙ্গাপুর পিটিই লিমিটেড, বেঞ্চ, জিম থমসন, পুমা সাউথ ইস্ট এশিয়া পিটিই লিমিটেড, সাকুর ব্রাদার্স, সিঙ্কটেল, স্কেচার্স হংকং লিমিটেড, টয়েস আর ইয়োর্স সিঙ্গাপুর পিটিই লিমিটেড, ওয়াটসন সিঙ্গাপুর প্রভৃতি অংশগ্রহণ করে। জানাবো প্রবাসের খবর। মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি চক্র। এ ঘটনায় অপহরণকারী দম্পতিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ সময় অপহৃত বাংলাদেশি নারীকেও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি প্রবাসী দম্পতি শিহাব এবং তার স্ত্রী নূপুর সুলতানা। বর্তমানে তারা দুজনে রিমান্ডে রয়েছে। এ ঘটনায় টিকটকার হৃদয় নামে আরেক সহযোগী পলাতক রয়েছে। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সংবাদ সম্মেলন
করেছে সংগঠনটি। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে গতকাল মুরাদুল হক চৌধুরীকে সভাপতি ও কামরুজ্জামান টিটোকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এনামুল করিম মামুন সহ 401 সদস্য বিশিষ্ট একটি কমিটির নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সভাপতি সাধারণ সম্পাদক বলেন, কুয়েতে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে লাশ বাংলাদেশে প্রেরণ করা, অসহায় প্রবাসীদের চিকিৎসার ব্যবস্থা এবং কর্মহীন প্রবাসীদের চাকরির ব্যবস্থা করে দেয়া সহ এখন পর্যন্ত মোট ৩৯ জনের মরদেহ বাংলাদেশের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদ যাত্রা চতুর্থ দিনে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে ঈদ যাত্রায় স্বস্তি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো ওপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন ইস্যুতে চুপ থাকা দুঃখজনক মন্তব্য মির্জা ফখরুলের। এবং রাজধানী 2 সিটি কর্পোরেশনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন রোগী। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবিনা। আল্লাহ হাফেজ।